নাও বুঝেন এখন রেকর্ডিংটা দেখে বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি হচ্ছে প্রথমে স্লাইড দিয়ে শুরু করব আমাদের পাম্প অ্যান্ড টারবাইনের। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। জি স্যার। স্লাইডটা কি ওপেন হয়েছে? জি স্যার। আচ্ছা, স্লাইডে আমাদের দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পাম্প, একটা হচ্ছে টারবাইন। তা আমি বলে দিই হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন কিরকম ভাবে আসবে। পাম্পের একটা থিওরি থাকবে, ঠিক আছে, একটা বা দুইটা থিওরি থাকবে। তো দুইটাতে মিনিমাম 4 মার্ক বা 5 মার্কের মতো থাকবে। আর পাম্পে একটা হচ্ছে প্রবলেম থাকবে, ওই প্রবলেমে ধরেন আবার 4-5 মার্কের মতো থাকবে। তাহলে পাম্প থেকে 8 থেকে 10 মার্কের মতো প্রবলেম থাকবে। আরেকটা হচ্ছে আপনাদের টারবাইন থাকবে, টারবাইন থেকে একটা থিওরি থাকবে, টারবাইনের কোনো প্রবলেম নাই। টারবাইনের থিওরিটা হবে হচ্ছে যে যে কোনো দুই ধরনের টারবাইন থাকবে। একটা পেল্টন হুইল টারবাইন আছে যেটাকে ইম্পালস টারবাইন বলি, আর একটা রিয়াকশন টারবাইন আছে, সেই রিয়াকশন টারবাইনটাকে আমরা বলি হচ্ছে কেপলান টারবাইন বা ফ্রান্সিস টারবাইন। তো পাম্পের যারা টারবাইনের প্রশ্নটা কিরকম হবে যদি পারেন একটু খাতায় লিখে রাখেন, যে আপনাদের একটা পাম্পের নাম বলা হবে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল আর কনস্ট্রাকশন ডিসক্রাইব করতে বলবে। আবারও বলি, কি হইতে পারে যে যে কোনো একটা টারবাইনের নাম বলে দিব, বলবো যে তার ওয়ার্কিং প্রিন্সিপাল আর কনস্ট্রাকশন ডেসক্রাইব করেন। এখন তিন ধরনের টারবাইন শিখবো, পেল্টন হুইল টারবাইন, কেপলান টারবাইন আর একটা হচ্ছে ফ্রান্সিস টারবাইন। তা পাম্প থেকে আমরা যখন পড়বো এই কয়টা তিনটা পাম্প টারবাইনের বাইরে আর কিছু পড়বো না। এখন আসেন হচ্ছে স্যার পাম্পে কি ওয়ার্কিং কি প্রিন্সিপাল আর ওয়ার্কিং প্রিন্সিপাল আর কনস্ট্রাকশন মানে স্ট্রাকচারটা। আপনার ওখানে একটা ছবি থাকবে, ইম্পালস টারবাইনের একটা ছবি, কেপলানের একটা ছবি, ফ্রান্সিস টারবাইনের একটা ছবি। তা এই ছবিগুলো আঁকতে হবে আর ওয়ার্কিং প্রিন্সিপালটা ব্যাখ্যা করতে হবে, এটাই। তো এটা হচ্ছে যে আপনাদের টারবাইনের। আর পাম্পের জন্য এখন আমি যা পড়াবো তা। তো পাম্পের সুবিধা হচ্ছে যে পাম্পে মাত্র দুইটা প্রবলেম, এবং প্রবলেমগুলো মানে বুঝলে ইজি, না বুঝলে একটু টাফ। আর আরেকটা জিনিস হচ্ছে বাসা থেকে দুইটা প্রবলেম 10 মিনিট বা 20 মিনিট প্র্যাকটিস করে যাওয়া ভালো, নাহলে পরীক্ষার হলে গেলে ভুলা যাবেন। ঠিক আছে? একটু ক্রিটিক্যাল আছে আর কি, অনেকগুলো ডাটা নিয়ে এসে একটা ডাটাতে মিলায়া তারপর অ্যান্সার বের করতে হয়। তো আমরা দেখব। ঠিক আছে? এখানে আমাদের যে স্লাইডটা আছে দেখেন, একটা আছে হচ্ছে পাম্প অ্যান্ড টারবাইন, পরেরটা হচ্ছে পাম্প প্রবলেম, আর এখানে দুইটা ভিডিওস আছে। এই ভিডিওস গুলো হচ্ছে যে পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা যে দুইটা পড়বো তার ভিজুয়ালাইজেশনটা কেমন হবে, এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে। এবার আমি পড়ার মধ্যে যাই। কারো কোনো প্রশ্ন আছে যে কিভাবে হবে না হবে বুঝতে অসুবিধা? স্যার এই পাম্প এন্ড টারবাইনের পিডিএফটা তো বিএলসি তে আছে কিন্তু ভিডিওটা তো নাই। ভিডিও আছে, ভিডিওটা হচ্ছে লাস্টের ভিডিওটা আছে, লাস্টের আগে যেটা 3 মিনিট 36 সেকেন্ড, এই ভিডিওটা নাই। আমি এটা দিয়ে দিব। যদি আমি আমি যতদূর মনে পড়ে আর কি, আমি পাম্পের এই ভিডিওটা দিছি, সেন্ট্রিফিউগাল পাম্পের। যদি না দেওয়া থাকে তাহলে আমি আবার আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। পড়া শুরু করি তাহলে। জি স্যার। আচ্ছা, কে জানি জয়েন করতে যেতেছে, ওয়েট। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার এটা ওপেন দিয়ে দেন তাহলে বারবার ডিস্টার্ব হবে না। কি হয়েছে বুঝি নাই। হোস্ট কন্ট্রোলের এখানে মানে জয়েন ফরে ওপেন করে দেন তাহলে আর বারবার ডিস্টার্ব করতে পারবে না, সবাই জয়েন হতে পারবে অটোমেটিক্যালি। হোস্ট কন্ট্রোল নিচে স্যার ওপেন, এটা স্যার ওপেন করে দেন। হ্যাঁ দিস, থ্যাংক ইউ। আচ্ছা, পাম্প নর্মালি জিনিসটা হচ্ছে
যে নর্মাল সেন্সে চিন্তা করি, স্লাইডে যা আছে আমি সেগুলো বলতেছি না, আপনারা রিডিং করলেই বুঝবেন। নর্মাল সেন্সে আমরা যদি কোনো একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিই, সেটা কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে? বেসিক জিনিস হচ্ছে সে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে নেমে আসবে, স্বাভাবিক। তো পাম্প নর্মালি কি কাজ করবে? এইটার উল্টা কাজ করবে। আপনি যদি ধরেন ছাদের উপর থেকে একটা বলকে ছেড়ে দেন, সেটা নিচে মাটিতে এসে পড়বে। এখন আমরা কি কাজ করব? পাম্পের সাহায্যে আমরা মাটি থেকে যে পানিটা আছে সেটা ছাদের উপরে টাঙ্কিতে নিয়ে রাখবো। তা পাম্প নর্মালি কি করে, যে ন্যাচারাল ফেনোমেনা আছে তার রিভার্স কাজটা করে থাকে। তো যেহেতু ও রিভার্স কাজ করে থাকে, তাহলে ওকে কি করতে হবে? আমাদের একটা বাহ্যিক শক্তি দিয়ে বা এক্সটার্নাল ফোর্স দিয়ে এই কাজটা করানো লাগবে। তো এই কাজটা নর্মালি বাহ্যিক ফোর্স বা এক্সটার্নাল এনার্জিটা পায়ও ইলেকট্রিসিটি থেকে। পাম্প সবাই আমরা হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে চালাই না, নর্মালি হচ্ছে আমরা পাম্প ইলেকট্রিসিটি দিয়ে চালাই না, আমরা মোটরটাকে ইলেকট্রিসিটি দিয়ে চালাই। তখন মোটরটা পাম্পটাকে ঘোরায়। পাম্প আর মোটর বলতে সাধারণ মানুষ একই জিনিস বুঝে, বাট ইঞ্জিনিয়ারের দুইটা ডেফিনেশন ভিন্ন। সবাই কি বুঝতে পারছেন এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। তো মোটর যে জিনিসটা আপনারা পড়েন সেটা হচ্ছে আপনাদের ইলেকট্রিক্যালের একটা পার্ট, 3 ফেজ মোটর, সিঙ্গেল ফেজ মোটর। তো এই জিনিসটা আপনাদেরকে ওখানে পড়া হয়, আমরাও পড়ছিলাম। এখন আমার অত বেশি ভালো মনে নেই, সেটা আপনারা বুঝবেন। আমার কাজটা হচ্ছে এই মোটর দিয়ে যে পাম্পটাকে ঘুরাই, সেই পাম্পটাকে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করা, কিছু প্রবলেম সলভ করানো, আর হচ্ছে যে পাম্পে কিছু প্র্যাকটিক্যাল সমস্যা আমরা দেখতে পাই। যে পাম্পে অনেক সময় হচ্ছে যে পাম্প চলতেছে বাট আমি পানি পাচ্ছি না, তো এটার কজ কি হইতে পারে। তারপর অনেক সময় দেখা যায় পাম্পের যে ব্লেড থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয় বা ব্লেডটা জং ধরে যায়, এটার রিজন কি, এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো পাম্পের এখানে ডেফিনেশন দেওয়া আছে, এটা একটা মেকানিক্যাল ডিভাইস। এটা লো প্রেসার জোন থেকে হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে ফ্লুইডটাকে সাপ্লাই দিবে বা প্রেসার ডিফারেন্স তৈরি করবে, এইগুলা ডেফিনেশনে লেখা আছে, হুইচ ইজ নট মাই কনসার্ন, আপনারা পড়ে নিন। আমার ব্যাপারটা হচ্ছে যে ক্লাসিফিকেশনে পাম্পকে দুই ভাগে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, আর একটা হচ্ছে রোটোডাইনামিক পাম্প। তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের একটা উদাহরণ হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প, আর রোটোডাইনামিক পাম্পের একটা উদাহরণ হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। এখন সরি, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল পাম্প। এখন অনেক সময় স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞেস করি পাম্প কয় ধরনের, ওরা বলে দুই ধরনের, উত্তর ঠিক হয়। যখন বলি কি কি, তখন বলে সেন্ট্রিফিউগাল, রিসিপ্রোকেটিং। তো ব্যাপারটা এরকম না, আপনাদের উদাহরণ মানে যখন ক্লাসিফিকেশন বলবেন তখন বলবেন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, রোটোডাইনামিক পাম্প। আর যেই সেন্ট্রিফিউগাল, রিসিপ্রোকেটিং, এগুলো ওই ক্লাসিফিকেশনের এক একটা এক্সাম্পল। মনে থাকবে, পজিটিভ ডিসপ্লেসমেন্টের উদাহরণ হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প, আর রোটোডাইনামিক পাম্পের উদাহরণ হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। সামনের দিকে মুভ করি। এখানে সেন্ট্রিফিউগাল পাম্পের কিছু জিনিস ব্যাখ্যা করা আছে, যে সেন্ট্রিফিউগাল পাম্প কি কাজ করে বা কিভাবে কাজ করে। এখানে দেখবেন গ্র্যাজুয়ালি অনেকগুলো পার্টস দেওয়া আছে, একটা হচ্ছে শ্যাফট, ইম্পেলার, সাকশন পাইপ, ডেলিভারি পাইপ। এখন আমি যদি এগুলো মুখে মুখে বলে যে আপনাদের বুঝতে কষ্ট হবে, এই কারণে আমি যেই কাজটা করব, আমি কাজটা হচ্ছে এই যে দেখেন ওয়ার্কিং প্রিন্সিপল আছে, এই ওয়ার্কিং প্রিন্সিপল বা এখানে লাল কালি দিয়ে কিছু একটা জিনিস লেখা আছে, এই সবগুলো এই সেন্ট্রিফিউগাল পাম্পের যাবতীয় যা কিছু স্লাইডে লেখা আছে সবগুলো এখন আমি আপনাদের ভিডিও দেখে পড়াবো। তাহলে আমরা একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। Centrifugal pumps are the most আপনারা কি অডিও শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। না, ভিডিওর অডিওটা শুনতে পাচ্ছেন? preferred pumping devices in the sir. hydraulic world. আচ্ছা, তাহলে এখানে আর কি একজন লোক, সে হচ্ছে যে ব্যাখ্যা করবে যে সেন্ট্রিফিউগাল পাম্প কি জিনিস, কিভাবে কাজ করে, কি কি সমস্যার সম্মুখীন হই। তো ভিডিওটা হচ্ছে যে 4 মিনিট 37 সেকেন্ডের। আমরা 4 মিনিট 37 সেকেন্ড দেখলে আমাদের পুরো পাম্পের সবকিছু, সেন্ট্রিফিউগাল পাম্পের অ্যাটলিস্ট সবকিছু ক্লিয়ার হবে। তারপর আমি আপনাদেরকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একটু ব্যাখ্যা করব। ঠিক সিমিলার ভাবে রিসিপ্রোকেটিং পাম্পও পড়ব। রিসিপ্রোকেটিং পাম্পের একটা ছোট্ট ভিডিও আছে, সেটা দেখবো, তাহলে রিসিপ্রোকেটিং পাম্প আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই দুইটা থেকে কি কি প্রশ্ন আসবে আমরা সেটা ব্যাখ্যা করে দিয়ে আমরা চলে যাব হচ্ছে আপনাদের
ওই কি জানি বলে প্রবলেমের থিওরিতে যাওয়ার আগে দিয়ে হয়তো বা টারবাইন প্রশ্ন টশ্ন একটু বুঝাই দিয়ে ম্যাথে চলে যাব, ঠিক আছে? তো আমাদের ধরেন আর 20 মিনিট খুব মনোযোগ দিয়ে ক্লাস করা হইতে পারে, এরপরে আপনাদেরকে আসরের নামাজের একটা ব্রেক দিয়ে এরপরে নামাজের পর থেকে আমরা প্রবলেম সলভ শুরু করব। ক্লিয়ার? আচ্ছা, আমরা শুরু করতেছি। In this video, we will have a conceptual overview of working of centrifugal pumps. At the heart of the system lies the impeller. আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পের মেইন যে জিনিসটা থাকে, যেরকম আমাদের হিউম্যান বডির মেইন যে জিনিসটা সেটা হচ্ছে হার্ট। তো সেন্ট্রিফিউগাল পাম্পের সবচেয়ে মেইন যে জিনিসটা থাকবে সেটাকে বলা হয় ইম্পেলার। এখন স্যার ইম্পেলার জিনিসটা কি? ইম্পেলার বেসিক্যালি আপনার মাথার উপর যে ফ্যান ঘুরতেছে সেটাও একটা ইম্পেলার। তো সেটাকে আমরা হচ্ছে ফ্যান বলে থাকি। আপনারা প্রোপেলারের নাম শুনে থাকবে, যেগুলো হচ্ছে যে আমরা প্লেনেতে ইউজ করে বা জেট বিমানগুলোতে ইউজ করি, ওগুলোকে বলা হয় প্রোপেলার। তারপরে এই যে এখন আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে ইম্পেলার। তো বেসিক্যালি এগুলো হচ্ছে যে পাখা টাইপের, এদের কাজ একটাই, সবাই একই কাজ করে, সেটা হচ্ছে প্রেসার ডিফারেন্স তৈরি করে। কিরকম ভাবে? একটা জিনিস চিন্তা করেন, আপনি নর্মালি ফ্যানের বাতাস খাইতে চাইলে কই দাঁড়াবেন? ফ্যানের সামনে না পেছনে? অবশ্যই সামনে। তা ফ্যানের পাখাটা এরকম ভাবে ডিজাইন করা থাকে, ফ্যানের পেছনে যে বায়ুগুলো আছে বা বাতাসগুলো আছে সেগুলোকে সে কি করে, সাকশন তৈরি করে সে সেগুলোকে চুষে নিয়ে আপনার সামনের দিকে আপনার শরীরে ছেড়ে দেয়। তো ও কি করে, পেছনের দিকের যে বাতাসগুলো আছে সেগুলোকে নিয়ে সামনে ছাড়ে। তো ইম্পেলারের কাজও সেইটা যে নিচের দিকের যে পানি আছে সেই পানিটাকে কি করবে, সে সামনের দিকে গিয়ে ছুঁড়ে মারবে। এখন এটা কিরকম ভাবে ঘটবে? ও তো ডিরেক্টলি এটা করে না, ও মানে বেসিক্যালি যেটা করে প্রেসার ডিফারেন্স তৈরি করে। নর্মাল সেন্সে চিন্তা করি, এক জায়গায় প্রেসার বেশি এক জায়গায় প্রেসার কম, আমাদের বায়ু কোন দিকে প্রবাহিত হবে? নিশ্চয়ই উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গাতে বায়ু ফ্লো হবে। তাহলে ফ্যানের বা প্রোপেলার বা ইম্পেলার এই যত ধরনের ডিভাইসের নামই বলি না কেন, ওদের কাজ হচ্ছে এক জায়গায় লো প্রেসার তৈরি করা, এক জায়গায় হাই প্রেসার তৈরি করা। তো এটা করলে সুবিধাটা কি হবে? পানিটা বা ফ্লুইড যেটা আছে, বায়ু বা পানি যেটাই বলেন না কেন, তারা কি করবে, লো জোন থেকে হাই জোন থেকে কি করবে, লো জোনে চলে যাবে। তো এই জিনিসটাই আর কি ইম্পেলার করে। তা আমরা ইম্পেলারটা এখানে ব্যাখ্যা করবে যে ইম্পেলারটা অ্যাকচুয়ালি কি। It has got a series of curved vanes fitted inside. দেখেন একটাকে একটা ট্রান্সপারেন্ট করে দিছে, করে দেওয়ার পরে বলছে যে ভিতরে কিছু ভেইন আছে। এই যে আমরা হচ্ছে যে পাখাগুলো দেখতেছি, পাখাগুলো এক একটা ভেইন। যদি এর দুই পাশে দুইটা পাত দিয়ে দিই আমি, তাহলে সেটা হয়ে যাবে তখন ইম্পেলার। Ground plates. The impeller is always immersed in water. When the impeller is made to ইম্পেলারটা সবসময় পানির মধ্যে নিম্নজ্জিত থাকে, তার মানে তার চারপাশে দিয়ে হচ্ছে যে পানি থাকবে। rotate, it makes the fluid surrounding it also rotate. This imparts centrifugal force to water particles, and the water moves radially. তো এখানে যেটা বলতেছে নামটা অ্যাকচুয়ালি কোনখান থেকে আসছে, যে সেন্ট্রিফিউগাল পাম্প, কেন্দ্র বিমুখী পাম্প যদি বাংলায় বলে থাকি। তো আপনারা নর্মাল ছোটবেলায় ছেলেরা সবাই এটা করছে আমার বিশ্বাস, টেনিস বলের মধ্যে পানিতে ভিজা সে বলটারে ঘুরাইছেন না আপনারা? জি স্যার। তো এটা করে তখন আমরা একটা ফেনোমেনা দেখতে পারি, ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ওই টেনিস বলের গায়ের মধ্যে যে পানিগুলো লেগেছিল সেগুলো চারদিকে ছিটে যায়। তো এটা দেখতে খুব ভালো লাগে, একটা সুন্দর ওরিয়েন্টেশনে চারদিকে ছিটে যায়, তো বেশ ভালো লাগে আর কি। তো এই জিনিসটাই হচ্ছে যে ওই প্রিন্সিপালটাই হচ্ছে এখানে কাজে লাগতেছে, যে আমাদের এই ইম্পেলারটাকে আমরা মোটরের সাহায্যে অনেক জোরে ঘুরাবো। তো ইম্পেলারের ভিতরে থাকবে পানি, এই পানিটা তখন কেন্দ্র বিমুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে চারদিকে ছড়ায় যাবে। এটাই হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপাল। তো এখানে যে এফসি দিছে এটা বোঝাচ্ছে হচ্ছে ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স। out. Since rotational mechanical energy is transferred to the fluid, at discharge sides of impeller,
Both pressure and kinetic energy of water will তখন ওর মাঝে ইলেকট্রিক থেকে যে এনার্জিটা পাচ্ছে ইম্পেলার, সেই এনার্জিটা ও কি করবে, ওয়াটারের মধ্যে দিয়ে দিবে কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে। তখন তার কাইনেটিক এনার্জি এবং প্রেসার যেটা থাকে সেটা অনেক বেড়ে যায়। বেড়ে গেলে আমরা অনেক সেচের সময় ধান ক্ষেতের এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূরে দূরে পানি মারি না, তো তখন দেখা যায় যে যত বেশি আমি ইম্পেলার জোরে ঘুরাবো তত বেশি কাইনেটিক এনার্জি আর প্রেসার ও কি করবে, ফ্লুইডের মধ্যে দিবে। ফ্লুইড তত জোরে এবং তত দূরে গিয়া পানিটা পড়বে। যেরকম ফায়ার যখন আগুন ধরে 15 তলা 20 তলার উপরে পানিটা মারতে হয়, তখন কি অনেক জোরে মারতে হয় না, তখন ইম্পেলারটা অনেক জোরে ঘুরানো হয়। ফিজিক্যাল লাইফের সাথে মিলাইতে পারতেছেন ঘটনাগুলো? জি স্যার। আচ্ছা, rise. At suction side, water is getting displaced. আই বলে একটা কথা আছে, দেখেন ইম্পেলারের মাঝখানে একদম যে জায়গাটা আছে সেটাকে বলা হচ্ছে আই। এই জায়গাটা দিয়ে ফ্লুইডটা আসে। এখন ফ্লুইডটা এই জায়গা দিয়ে কিরকম ভাবে আসে আমরা একটু পরে দেখব। এই জায়গাটা দিয়ে একটা ছোট, এই জায়গাটা দিয়ে আমার ফ্লুইডটা আসবে, এরপরে ব্লেড ঘুরতে থাকে বা ইম্পেলার ঘুরতে থাকে, এই আই দিয়ে যে পানিটা আসে সেটাকে চারপাশে ছিটা দেয়, So মানে a ছড়ায় negative দেয়। pressure will be induced at I. Such low pressure helps in sucking fresh water. এবার দেখেন যে ঘটনাটা কিরকম ঘটতেছে। আমাদের এই যে পাইপটা নিচের দিকে টাঙ্কির মধ্যে গেছে, এটা টাঙ্কি না, এটা হচ্ছে যে ধরেন ভূপৃষ্ঠ, মাটির নিচে আর কি। তো এই মাটির নিচ থেকে পাইপটা টানা হয়, এটাকে বলা হয় সাকশন পাইপ। এটাকে কি পাইপ বলা হবে? সাকশন পাইপ। মানে যেখান থেকে পানিটাকে সাক করে উপরের দিকে বা আই পর্যন্ত নিয়ে আসা হয় ইম্পেলারের। তো এটা কিরকম ভাবে হয়, ওই যে আজকেই শুরুতে ব্যাখ্যা করছিলাম যে ইম্পেলারের কাজ হচ্ছে প্রেসার ডিফারেন্স তৈরি করা। আপনারা একটা ভালো উদাহরণ দেই, যখন আপনারা স্ট্র ইউজ করে কোল্ড ড্রিঙ্কস খান, তখন আপনারা কি করেন, স্ট্রটা মুখের মধ্যে নিয়ে আপনারা হচ্ছে বাতাসটাকে শুষে নেন। তো জিনিসটা যেটা হয়, স্ট্রয়ের ভেতরে বায়ু থাকে, এই বায়ুটা আপনি যেই জুসের মধ্যে বা কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে ডুবাইছেন, সে বায়ুটা সেই কোল্ড ড্রিঙ্কসকে আসতে দেয় না, স্ট্রয়ের ভেতরে বাধা দেয়। আপনি তখন কি করেন, আপনি যখন শুষে নেন তখন আপনি প্রথমে বায়ুকে শুষে নেন। বায়ুটা যখন ওই পাইপের ভেতর থেকে আপনার মুখে চলে আসে, এখন পাইপের মধ্যে কিছু নাই, মানে বায়ু নাই। বায়ু না থাকার কারণে সেখানে তৈরি হয় ভ্যাকিউম বা বায়ু শূন্য। ভ্যাকিউম সবসময় হয় হচ্ছে লো প্রেসার। আর যে কোল্ড ড্রিঙ্কসটা আপনার গ্লাসের মধ্যে আছে সেটা তখন অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকে, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তখন স্ট্রয়ের ভেতরে কোনো প্রেসার নাই, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে বায়ুমণ্ডলীয় প্রেসার, তাহলে নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস এর বায়ুমণ্ডলীয় প্রেসারটা বেশি স্ট্রয়ের ভেতর থেকে। তাই তখন কোল্ড ড্রিঙ্কসটা কি করবে, ওই স্ট্রয়ের ভেতরে ঢুকে যাবে, কারণ এখানে এখন ভ্যাকিউম আছে। ওই প্রিন্সিপাল আপনার মুখের মধ্যে কি করে, বারবার আপনি যখন এক একবার সিপ নেন তখন এক একবার আপনার মুখে কোল্ড ড্রিঙ্কস আসতে থাকে। যখন আপনি সিপ নেওয়া বন্ধ করেন তখন মুখটার থেকে যখন আপনি ইয়াটাকে সরাবেন, স্ট্রটাকে, তখন ওই জায়গাটা আবার বায়ু দ্বারা ফিল আপ হবে, আবার কোল্ড ড্রিঙ্কস আসবে না। আমি কি ঘটনাটা বুঝাইতে পারছি? জি স্যার। আপনার মুখটা হচ্ছে ইম্পেলার, মানে আপনি কি করতেছেন, বায়ুটাকে শুষে নিচ্ছেন। ইম্পেলারের কাজ হচ্ছে, ইম্পেলার যখন স্টার্ট শুরু করে তখন সে কি করে, বায়ুটাকে শুষে নেয়। এই সাকশন পাইপের মধ্যে যে বায়ুগুলো থাকে সেগুলোকে শুষে নেওয়ার পরে সাকশন পাইপে তৈরি হয় ভ্যাকিউম। এই ভ্যাকিউমের কারণে যেই টাঙ্কিতে বা হচ্ছে যে মাটির নিচে যেই পাইপটা গেছে সেটা বায়ু শূন্য হয়ে যায়। মাটির ভেতরে যে পানিগুলো আছে বা গভীরে যে পানিগুলো আছে সেগুলো কি করে, সাকশন পাইপের মধ্যে ঢুকে যায়। সাকশন পাইপের মধ্যে ঢুকে সে কোথায় চলে আসবে, ইম্পেলারের আইয়ে চলে আসবে। এই ইম্পেলারের আই তখন সেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে কাইনেটিক এনার্জি এবং প্রেসার দিয়ে বাইরে ছুঁড়ে মারবে। সিম্পল। চলেন সামনে আগে। Stream into the system again, and this process continues. This is the reason why priming is important for centrifugal pumps. If no water is present initially, the negative pressure developed by rotating air at eye of impeller will be negligibly small to suck fresh stream of water. আচ্ছা, এখানে একটা কথা বলছে, দিস ইজ ওয়াই প্রাইমিং ইজ নেসেসারি। এখন প্রাইমিং জিনিসটা কি সেটা আপনাদের পরীক্ষাতে আসে। যারা আমার কথা শুনতেছেন তারা একটু কাইন্ডলি লিখে নেন যে হোয়াট ইজ প্রাইমিং।
এটা আপনাদের পরীক্ষাতে আসতে পারে, মানে প্রাইমিং এর অনেকগুলো ডেফিনেশন আছে। হ্যাঁ, আরেকবার বলেন, প্রশ্নটা আরেকবার বলতেছি যে হোয়াট ইজ প্রাইমিং ইন সেন্ট্রিফিউগাল পাম্প, বাট বা এইভাবে আসে ওয়াই প্রাইমিং ইজ নেসেসারি ইন সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, তো এটার রিজনটা আমি ব্যাখ্যা করতেছি। জিনিসটা যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে এই যে সেন্ট্রিফিউগাল পাম্পের ভেতরে মানে এই সাকশন পাইপের ভেতরে বায়ু থাকে। তো এই বায়ুটাকে আপনার শুরুতে বের করে দেওয়া লাগে। ওই যে আপনি মুখে যেরকম স্ট্র দিয়ে প্রথমবারেই কি আপনি সিপ নিলে প্রথমে আগে বায়ু আসবে, তারপরে আপনার কোল্ড ড্রিঙ্কসটা আসবে। কখনোই কোল্ড ড্রিঙ্কস ঠাস করে চলে আসে না, আপনার বায়ুটাকে আগে শূন্য করতে হয়। আপনার মুখ দিয়ে আপনি বায়ুটাকে যে শুষে নিচ্ছেন, এই জিনিসটাকেই বলা হয় প্রাইমিং। এখন আপনি যদি বায়ুটা শুষে না নেন, আপনার কোল্ড ড্রিঙ্কস কি স্ট্র এর ভেতর দিয়ে আসবে? আসবে না। আপনি ধরেন কোল্ড ড্রিঙ্কসটা জাস্ট স্ট্রটা জাস্ট রেখে দিয়েছেন, আপনি মুখ লাগান নাই, ওই স্ট্র দিয়ে কি কখনো কোল্ড ড্রিঙ্কসটা আসবে? কখনো আসবে না। আপনার ইনিশিয়ালি কি করা লাগবে, মুখ দিয়ে ওই স্ট্রটা দিয়ে আপনার বায়ুটাকে শুষে নিতে হবে। এরপরে দেখবেন যে আপনি যতবারই সিপ নিতেছেন মুখ না সরায়া, ততবারই কোল্ড ড্রিঙ্কস আসতে থাকবে। আমি কি বুঝতে পারছি? তো সাকশন পাইপের যে জিনিসটা হয়, বায়ু দ্বারা পূর্ণ থাকে। তো ইম্পেলারকে প্রথমে ফাঁকা ঘুরতে হয়। ফাঁকা ঘোরায় কি করবে, ওই সাকশন পাইপের মধ্যে ইনিশিয়ালি একদম শুরুতে ইনিশিয়ালি বায়ুগুলোকে বের করবে প্রথমে। তাহলে স্টার্টিং এর শুরুতে আপনি কি পাবেন না, পানি পাবেন না, দেখবেন যে বায়ু বের হচ্ছে। এরপরে বায়ু যখন শূন্য হয়ে যাবে সাকশন পাইপে, তখন পানি আসা শুরু করবে, এরপরে দেখবেন আপনি পানি পাচ্ছেন। তো প্রাইমিং না করলে কি কখনো পানি আসবে? এই জিনিসটাকেই বলা হয় প্রাইমিং, এবং এটা না করলে কখনোই সেন্ট্রিফিউগাল পাম্পে আপনি পানি উঠাইতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। প্রশ্নটা আসবে যে হোয়াই প্রাইমিং ইজ নেসেসারি ইন সেন্ট্রিফিউগাল পাম্প। তো প্রশ্নটা একটু লিখে রাখবেন, আমি যেভাবে ব্যাখ্যা করছি সেভাবে ব্যাখ্যা করলেই হবে। স্লাইডে লাল কালি দিয়ে লেখা আছে, আমি আবার একটু পরে স্লাইডে গেলে তখন ব্যাখ্যা করব। Impeller is fitted inside a casing. এই যে ইম্পেলারটা আপনার উন্মুক্ত থাকেন, আপনি খালি চোখে দেখতে পারবেন না। এই যে নীল কালার যে কাভারটা দেখতেছেন, এটাকে কেসিং বলে। এই কেসিং এর ভিতরে ইম্পেলারটা থাকে। So the water moving out will be collected inside it and will move in the same direction of rotation of impeller আচ্ছা, to the discharge. উপরে যে জায়গাটা দেখতেছেন, এতক্ষণ ধরে আপনারা ইম্পেলার দেখছেন, সাকশন পাইপ দেখছেন, পানি আসতেছে, সবই দেখছেন। এটা আর কি কেসিং এর ভিতরে, আপনি খালি চোখে দেখতে পারবেন না। তো যখন ইম্পেলারটা ঘুরে সে চারদিকে পানিকে ছড়ায় দিবে, সেই ছড়ানো পানিটা কোন দিক দিয়ে বের হবে? উপরে দেখেন নীল কালার দিয়ে অ্যারো দিয়ে দিছে, এই জায়গাটাকে বলা হয় ডেলিভারি পাইপ বা ডিসচার্জ পাইপ। ডিসচার্জ করে দেয়, বলে না রোগী কাছকে ডিসচার্জ করে দিব, মানে ছেড়ে দিব। তো ডিসচার্জ মানে হচ্ছে যেখান দিয়ে পানিটা বের হয়ে যাবে, আপনি যেখানে চাচ্ছেন টার্গেটেড এরিয়া সেখানে। nozzle. এই যে এখানে একদম সুন্দরভাবে ব্যাখ্যা করতেছে কিভাবে আসতেছে। Here you can note one specialty of casing. এখন কেসিং নিয়ে ওরা ব্যাখ্যা করতেছে যে It has got increasing area along the flow direction. তো এটার এরিয়াটা Such increasing area will help in accommodating newly added water stream and will also help in reducing exit flow velocity. Reduction in flow velocity will result in increase in static pressure, which is required to overcome resistance of pumping system. Here you একটা কথা বলছে যে ডিজাইনটা, কেসিং এর ডিজাইনটা এমন ভাবে করা যাতে ফ্লুইড ভেলোসিটিটা কমে যায়। ফ্লুইড ভেলোসিটি কমলে ফ্লুইডের প্রেসারটা বাড়ে, তাহলে এটা দিয়ে আমাদের কি হবে, পাম্পিং একটা লস আছে, এই পাম্পিং লসটা কমায় আনা যাবে। কারণ প্রেসারের কারণেই মূলত ফ্লুইড ফ্লো হবে, ভেলোসিটির কারণে না। তো প্রেসারকে যদি আমি সামহাও ভেলোসিটি কমায়া প্রেসারকে বাড়ায়া ফেলতে পারি, তাহলে আমাদের যে পাম্পিং লস বা পাম্প সহজে করে পানিকে তোলা, সেটা অনেকটা কমে আসবে। এটাই ব্যাখ্যা করছে। can see more details of veins inside impeller. আচ্ছা, এই যে They are দেখেন ইম্পেলারটা নরমালি কি হয়, দুইটা চাকতি দ্বারা বিভক্ত থাকে, মাঝখান দিয়ে ভেইন থাকে, ওরা দুইটা পার্ট বাই পার্ট করছে। এখন আমাদের যে ফ্যানটা দেখতেছেন, ফ্যানের দুই পাশেই কোনো চাকতি নাই, তো এটাকে আমরা বলি হচ্ছে ওপেন ইম্পেলার বা ফ্যান, আপনারা যেটা জানেন। যদি এক পাশে চাকতি দেই তাহলে সেমি ওপেন,
যদি দুই পাশে চাকতি দেয় এটাকে বলা হয় ক্লোজড ইম্পেলার। এখন আমরা এটাই Backward ব্যাখ্যা করব। curved vanes with state-of-the-art eye configuration. This vane is extracted from a Kirloskar pump model. If pressure at suction side of impeller goes below vapor pressure of water, a dangerous phenomenon could happen. Water will start to boil, forming vapor bubbles and spoil. কেউ কে আছেন শুনতেছেন? যে কোনো একজনের কাছে একটা প্রশ্ন ছিল, মানে কঠিন কিছু না। জি স্যার। জি স্যার। জি স্যার। যে বলতে পারে আর কি, আমার নাই, যে প্রেসার নাই, ঠিক আছে। মূল কথা হচ্ছে সাকশন পাইপের মধ্যে আপনি যখন ফ্লুইডটাকে নিয়ে আসবেন তখন সেখানে বায়ু শূন্য করা লাগে, হ্যাঁ কি না? জি স্যার। জি স্যার। বায়ু শূন্য করলে একটা সমস্যা যেটা হয়, যেখানে বলে দিচ্ছে একটু আগে, যে ভ্যাপার প্রেসারের থেকে যদি কম হয় প্রেসারটা, Impeller materials over time. Pressure of water. এই যে দেখেন এখানে বলছে যে নর্মাল যে প্রেসারটা আছে, এই প্রেসার যদি ভ্যাপার প্রেসার থেকে কমে যায়, ভ্যাপার প্রেসারটা হচ্ছে ওই প্রেসার যেই প্রেসারে আমাদের ফ্লুইড বা ওয়াটারটা বাষ্পে পরিণত হয়, সেটাকে ভ্যাপার প্রেসার বলে। এখন আপনি চাবেন যত কম প্রেসার রাখা যায়, তাহলে সুবিধা কি? পানি তাহলে তত বেশি আসবে, কারণ পরিবেশের প্রেসার বেশি, পাইপের ভেতরে প্রেসার একদমই কম, তাহলে কি হবে? আমাদের পানি সহজে পাইপের ভেতরে চলে আসবে। এখন আপনি এত প্রেসার কমায় ফেললেন, ভ্যাকিউম করে ফেললেন, যে পুরা ফ্লুইডটা কিসে পরিণত হয়ে গেছে? ভ্যাপার প্রেসার থেকে কমে যাওয়ার কারণে এখন আর পানি আসতেছে না, এখন আপনার জলীয় বাষ্প আসতেছে। আমি আরেকবার বলি ঘটনাটা কি ঘটতেছে। আপনি কি করলেন, যে সাকশন যদি প্রেসারটাকে কমায় ফেলতে পারি, তাহলে অনেক বেশি পরিমাণে পানি আসবে সহজে। এটাই তো আমাদের চেষ্টা, যে আমরা সাকশন পাইপে প্রেসারটাকে একদম জিরো করব, তাহলে আমাদের অ্যাটমসফিয়ার থেকে বা পরিবেশের মাটির নিচ থেকে পানিটা সব সময় সাকশন পাইপের মধ্যে আসতে যাবে। এখন এতে একটা সমস্যা হয়, বেশি কমাইলে, একদম জিরো করে ফেললে, আমি যেটা জিরোর কথা বলছিলাম আগে, সেটা আইডিয়াল কেস ছিল। মানে আইডিয়াল মানে আদর্শ, বাস্তবে ওরকম হয় না, রিয়েল প্র্যাকটিক্যাল একটু ডিফারেন্ট হয়। একদম জিরো করা যায় না, আমাদের কিছুটা কমে। এখন আপনি চাইলেন যে একদম জিরো করার চেষ্টা বা খুবই কাছাকাছি নিয়ে নিবেন, এখন এর বদলে আপনি কি করলেন? অন্য একটা ঘটনা ঘটায় ফেলছেন। ঘটনাটা কি হইলো? যেই চাপে পানি এখন বাষ্প হয়ে যাচ্ছে, আপনি তার থেকে আরো কম চাপে নিয়ে গেছেন। এর কারণে যেটা হয়, যে পানি আর পাইপের মধ্যে দিয়ে আসে না, পানিগুলো বাষ্পে পরিণত হয়ে তারপরে পাইপের মধ্যে দিয়ে আসে। বুঝতে পারছি? এই যে ভিডিওটা আছে এখানে বলছে পি যে প্রেসারটা আছে, সেটা আপনি যদি ভ্যাপার প্রেসার থেকে কমান, তাহলে এখানে একটা ফেনোমেনা ঘটে। দেখবেন যে আই এর দিকে লক্ষ্য করবেন, মানে যেই কেসিংটা আছে, কেসিং এর যে আইটা থাকে মাঝখানে, সেখানে A দেখবেন dangerous বাবল phenomenon could happen. Water will start to boil, forming vapor bubbles and spoil impeller material. এখানে দেখেন একদম আয়ের দিকে যে সাদা সাদা গোল গোল কিছু দেখা যাচ্ছে, যাচ্ছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হয় হচ্ছে ওই যে যখন প্রেসারটাকে এত কমায় ফেলছেন ভ্যাপার প্রেসার থেকে, তখন কিছু পরিমাণ পানি আমার জলীয় বাষ্পে রূপান্তর হয়ে গেছে, ব্যাপারে পরিণত হয়েছে। এখন এই ফেনোমেনাটাকে বলা হয় Materials over time. This phenomenon is known as cavitation. এই ফেনোমেনাটাকে কি বলা হয়? ক্যাভিটেশন। তাহলে আপনারা একটু ছোট্ট করে লিখে রাখেন যে হোয়াট ইজ ক্যাভিটেশন, হোয়াই ইট ইজ অকওয়ার্ড, মানে এটা কেন সংঘটিত হয় এবং ক্যাভিটেশন জিনিসটা কি। দুই ভাবে যে কোনো একভাবে প্রশ্নটা আসতে পারে। আমি বলি হোয়াট ইজ ক্যাভিটেশন, অথবা পরীক্ষা আসতে পারে হোয়াই ক্যাভিটেশন অকওয়ার্ড, মানে কেন এটা সংঘটিত হয়। তো দুই ভাবেই প্রশ্ন আসতে পারে। আমি যা যা বলতেছি পরীক্ষাতে এগুলাই আসবে, মানে আমি পড়াবো তো পুরো সিলেবাস, বাট পরীক্ষাতে যেগুলো ইম্পর্টেন্ট আমি ওইগুলো বলতেছি, ঠিক আছে? তো স্লাইডে কোথাও ক্যাভিটেশন নিয়ে বলা নাই, যারা ক্লাস করতেছে মনোযোগ দিয়া তারা আর কি এটা পারবে অ্যান্সারটা করতে। আমি আরেকবার সুন্দর মতো বলে দিই কি হয়। যখন সাকশন পাইপে আমি প্রেসারটাকে কমাতে কমাতে যখন আমার প্রেসারটা ভ্যাপার প্রেসার থেকে কমে যায়, তখন আমার
ওয়াটারের মধ্যে কিছু ভ্যাপারে কনভার্ট হয় বা জলীয় বাষ্পে পরিণত হয়। এই কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াটারের মধ্যে যে ভ্যাপার গুলো থাকে এই কারণে ওই যে ক্যাভিটেশন সৃষ্টি হয়, বা এই ঘটনাটাকে বা ফেনোমেনাটাকে আমাদের ক্যাভিটেশন বলে। এখন ক্যাভিটেশন কি ভালো না খারাপ? যে কোনো একটা মন্তব্য দেন। খারাপ। আচ্ছা ঠিক আছে, সঠিক হয়েছে, ক্যাভিটেশন খারাপ। কেন খারাপ একটা জিনিসই চিন্তা করেন, নর্মাল সেন্সে চিন্তা করেন, এই যে ডিভাইস বা পাম্প বানানো হয়েছে, এই পাম্পটা কি কারণে বানানো হয়েছে? পানিকে তোলার জন্য, নিচু জায়গা থেকে উঁচু জায়গায় পানিকে তুলবো, তাই না? কথা খেয়াল করে দেখেন, আমি বলছি পানিকে, জলীয় বাষ্পকে না। জলীয় বাষ্প বা বাতাসকে পাম্প করার জন্য ফ্যান আছে, ব্লোয়ার আছে, কম্প্রেসর আছে, ঠিক আছে? কিন্তু পানির জন্য আমরা শুধু পাম্পকেই বানানো হয়েছে। তাহলে এবার আমরা ঘটনাটা অ্যানালাইসিস করি যে ক্যাভিটেশন হইলে জলীয় বাষ্প তৈরি হবে। আমার যে ইম্পেলারটা ঘুরে, সেই ইম্পেলারটা এমন ভাবে ডিজাইন করা ও শুধু পানিকে হ্যান্ডেল করতে পারে, অন্য কিছুকে না। আপনি যদি এখানে অয়েল দেন বা আপনি যদি এখানে কেরোসিন দেন বা মধু দেন, অন্য কিছু দেন, তাহলে আমাদের ইম্পেলারের ডিজাইন বা ইম্পেলারটাকেই চেঞ্জ করে দিতে হবে, নাহলে আমাদের পাম্পটা নষ্ট হয়ে যাবে। এখন ঘটনা যেটা ঘটলো যে ক্যাভিটেশন হয়ে গেছে, বাবল ফর্ম করছে, বাতাস চলে আসছে বা জলীয় বাষ্প আসছে, এই কারণে ইম্পেলারটা তো বানানো হয়েছিল ফ্লুইড বা ওয়াটারকে কন্ট্রোল করার জন্য। এখন তো সে তার কাকে কন্ট্রোল করা লাগতেছে? জলীয় বাষ্পকেও কন্ট্রোল করা লাগছে। হুইচ ইজ লাইটার, ওয়াটার আর জলীয় বাষ্প? জলীয় বাষ্প। জলীয় বাষ্প। এখন যেটা হয় যে আমি একজন বড় মোটাসোটা মানুষকে ধাক্কা দিলাম, আরেকজন আমি হচ্ছে ছোট একটা লোককে যে কম চিকন চাকন তাকে ধাক্কা দিলাম, কিন্তু আমি যে ধাক্কার মেশিনটা বানাইছি সেটা বড় মোটা মানুষদেরকে ধাক্কা দেওয়ার জন্য বানাইছি, ছোট মানুষদেরকে ধাক্কা দেওয়ার জন্য বানাই নাই। পরিণামে কি হবে? পরিণামে যেটা হবে যে ছোট মানুষটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তার জন্য তো ডিভাইসটা বানানোই হয় নাই। আমি কি বুঝাইতে পারছি? এখন আসেন পাম্পের রেসপেক্টে চিন্তা করি, যে ইম্পেলারটা এই কাজটা করতেছে, সে ফ্লুইডকে কন্ট্রোল করে বা লিকুইডকে কন্ট্রোল করে, সে ভ্যাপারকে কন্ট্রোল করার জন্য তো বানাই নাই। তো যখন সে ভ্যাপারকে কন্ট্রোল করতে গেছে, তখন দেখা গেছে যে আগে যে শোষার সময় যে যতটুকু পানি নিত, এখন খুব বেশি পরিমাণে ভ্যাপারকে টানতেছে। এখন ভ্যাপারটা তখন কি করবে? অনেক হাই স্পিডে গিয়ে ইম্পেলার আঘাত করবে, যেটা করা উচিত না। ওয়াটারটা যে স্পিডে গিয়ে ইম্পেলারকে আঘাত করতো, তাকে বানানোই হয়েছে ওয়াটারকে হ্যান্ডেল করার জন্য। সে এখন হ্যান্ডেল করতেছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পকে অল্প একটু টান দিলে সে অনেক বেশি পরিমাণে এসে ইম্পেলারকে আঘাত করে। তখনই আমাদের পাম্পে নয়েজ তৈরি হয়, পাম্পে ভাইব্রেশন তৈরি হয়, পাম্পের যে ইম্পেলার থাকে সেটাতে জং পড়া শুরু করেন, কারণ জলীয় বাষ্প থেকেই জংয়ের সৃষ্টি হয় বা রাস্ট পড়া শুরু হয়। তাহলে ক্যাভিটেশনটা এই কারণে খারাপ। তা এখানে ছোট্ট আরেকটা প্রশ্ন আসতে পারে, যে ওই যে একসাথে দুইটা প্রশ্ন, হোয়াট ইজ ক্যাভিটেশন এন্ড হোয়াট কুড বি ইটস ইফেক্ট? সবাই কি লিখছেন? হোয়াট কুড বি ইটস ইফেক্ট, এটার মানে এটা হচ্ছে যে প্রতিক্রিয়াটা কি হইতে পারে, যে ক্যাভিটেশনের কারণে একটা ঘটনা, মানে কি কি তার ইফেক্ট পড়বে সেটা। স্যার আবার একটু যদি বলতেন স্যার। হোয়াট ইজ ক্যাভিটেশন এন্ড হোয়াট কুড বি ইটস ইফেক্ট? তো এটা 3 মার্কের প্রশ্ন গতবার ছিল বা এরকম কিছু একটা ছিল, এবারও থাকবে আর কি। এটা ইম্পর্টেন্ট, এটা আর কি স্লাইডে কোথাও নাই। আমি মুখে মুখে যা বলি তা বেশি দিই, স্লাইডের জিনিস কম দেই। স্যার আপনাকে বুঝে বলতে পারলেই তো হয়েছে না পরীক্ষায়? হ্যাঁ, বুঝা বলতে পারলে হয়েছে। আপনি ঘটনাটা কি বুঝছেন? যে ব্যাপার প্রেসারের কম থাকে, তাই কিছুটা পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এখন ইম্পেলার তো বানানো হয়েছে পানির জন্য, জলীয় বাষ্প এর মাঝে গেলে তাকে হাই স্পিডে ভাইব্রেট করায়, তার মাঝে জং পড়ে, এই কারণে আমাদের পাম্পের ইফিসিয়েন্সি ডিক্রিজ করে। এটা হলো ইফেক্ট। আর জলীয় বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটা ক্যাভিটেশন। শেষ। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আচ্ছা, আমি আগাইতেছি, আজান দিতেছে, তো আপনাদের এটা শেষ করে একটু টারবাইনের কিছুটা বুঝায়, রিসিপ্রোকেটিং পাম্প বুঝায়, এরপরে না। More the suction head, lesser should be the pressure at suction side to lift water.
This fact puts a মানে হচ্ছে limit যে to ভূমি maximum থেকে suction head a আই pump can have. পর্যন্ত যে distance Careful আছে pump সেটা selection হচ্ছে is required to suction head. avoid problem Head of মানে হচ্ছে cavitation. আমাদের উচ্চতা। আমরা মেকানিক্যালের Current impeller type is enclosed. ইম্পেলারের ওই যে Semi-open and open impellers are also in use depending upon application. আচ্ছা এরকম তিন ধরনের If the working fluid is cloggy in nature, it is preferred to use open মানে হচ্ছে মিশ্রণটা যদি হয় হচ্ছে ডেন্সলি বা ঘন, তো প্রথমটাতে ধরেন পানি, দ্বিতীয়টাতে ধরেন হচ্ছে সয়াবিন, আর তৃতীয়টাতে হচ্ছে মধু। তো আমাদের যত ক্লগি হবে তত বেশি কি হইতে থাকবে, ওপেন থেকে সেমি ওপেন, সেমি ওপেন থেকে ক্লোজড, এরকম kind of impeller, ইফিসিয়েন্সি আবার কমতে but they are slightly less efficient. দেখেন লেস এফিশিয়েন্ট অ্যারো দিয়ে দিচ্ছে আর কি। Mechanical design of centrifugal pump is always challenging. A shaft is used to connect between the impeller and motor. আচ্ছা এখানে আসতেছে হচ্ছে আপনাদের মোটরের পার্টটা, যে শ্যাফটটা দেখানো হয়েছে এই শ্যাফটের কাজটা হচ্ছে মোটর যেটা থাকবে সেই মোটরের সাথে ইম্পেলারকে কানেক্ট করে দেওয়া। তাহলে মোটরটা যখন আমি ইলেকট্রিসিটি নিয়ে চালাবো তখন আমার ওই আরপিএম এ কি ঘুরতে থাকবে, শ্যাফট ঘুরতে ইম্পেলারটা ঘুরতে থাকবে, আর ওইটা প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করবে, পানি ওঠা শুরু হবে। Since water pressure inside casing is huge, a proper sealing arrangement is imperative in arresting water. আমাদের এখানে অনেক বেশি প্রেসার জেনারেট করা হয়, তাই এই যে কেসিংটা সেটা খুব ভালোভাবে সিলড করা হয়। এখন দেখবেন যে কতগুলো নাট বোল্ট কত কিছু একসাথে টাইট করে তারপরে এটাকে Leakage through shaft casing clearance. Mechanical seal or stuffing box based mechanism is used for this purpose. Impeller is mounted on bearings, but at suction side of impeller it is not advisable to fit a bearing since it will block the flow. বেয়ারিংটা আমাদের So পেছনে bearings দিবে, have to be সামনের fitted দিকে- at the other সামনের end. দিক থেকে পানিটা ঢুকবে, এই কারণে পেছনে দিছে দুই। This means impeller is mounted like a cantilever. For high flow rate pumps, a bearing housing with cooling oil is necessary for improving life of bearings. আচ্ছা যেহেতু এটা অনেক হাই আরপিএম এ ঘুরে, তা বেয়ারিং গুলো We thank Kurlaskar Brothers for their technical support and creation of this video. সিস্টেম করা হয়, বেয়ারিং কুলিং সিস্টেম। এটাই বলতেছে। আমাদের মেইন জিনিস পড়ানো শেষ। আপনারা কি সবাই বুঝছেন সেন্ট্রিফিউগাল পাম্প? জি স্যার। আচ্ছা এবার আসি হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করি যে এই যে দেখেন সেন্ট্রিফিউগাল পাম্পের আপনাদের শ্যাফট কি জিনিস বোঝা হয়েছে না, ইম্পেলার, কেসিং, সাকশন পাইপ, ডেলিভারি পাইপ সবকিছু হলো না। এখানে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপল এই যে এখানে ব্যাখ্যা করা আছে, এই যে দেখেন ওয়ার্কিং প্রিন্সিপল লেখা আছে। আপনারা এতক্ষণ ধরে আমি যা বুঝেছি সেটাই লিখবেন, এরকম ভাবে মুখস্থ আমিও পছন্দ করি না, আপনারা যা বুঝছেন সেটা লিখলেই চলবে। এখানে দেখেন লাল কালি দিয়ে ছোট্ট করে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে প্রাইমিং ওয়াই নেসেসারি। তো আপনারা যদি ভুলে যান বা এই ভিডিওটা যদি দেখেও না বুঝতে পারেন তাহলে এখানে গদ বাঁধা কিছু কথা আছে, এগুলো লিখে দিতে পারেন আর কি। আচ্ছা যদি আপনাদের কখনো আসবে না, তাও যদি বলা হয় সেন্ট্রিফিউগাল পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপল ডেসক্রাইব করো, তাহলে এই ফিগারটা দেওয়া লাগবে। এই ফিগারটা কি খুব কঠিন নাকি সহজ? সহজ আছে স্যার। সহজ, এটা জাস্ট হচ্ছে ফিগার টিগার দিয়ে একটু লিখে দিলেই চলবে আর কি। তো নর্মালি এমন আসে না, তাও যদি কখনো সেন্ট্রিফিউগাল পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপল বলে তাহলে মনে রাখবেন যে ফিগারটা দেওয়া জরুরি। আচ্ছা আপনাদের সেন্ট্রিফিউগাল পাম্প শেষ, এরপর আসছে হচ্ছে আমাদের রিসিপ্রোকেটিং পাম্প। এখন ছোট্ট করে ভিডিওটা দেখবো। রিসিপ্রোকেটিং পাম্পে অত ঝামেলা নাই, আমরা শুরু করলাম রিসিপ্রোকেটিং পাম্প। Reciprocating pumps. Reciprocating pumps are the class of positive displacement pumps. They change mechanical energy into pressure energy. They use a piston or plunger for pumping the liquid from one location to another. আচ্ছা নর্মালি রিসিপ্রোকেটিং পাম্পটা হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের ক্লাসিফিকেশনে পড়ে। এটার কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইনটু প্রেসার এনার্জিতে কনভার্ট করবে। আপনারা প্রেসার না লিখে লিখবেন যে হাইড্রোলিক এনার্জি, কারণ আমরা ফ্লুইড ইউজ করতেছি। এটা হচ্ছে যে পিস্টন, ইঞ্জিনে যেরকম পিস্টন টিস্টন থাকবে এখানে একটা প্লাঞ্জার বা পিস্টন একই কথা। তো প্লাঞ্জারটা যদি মাথায় না আসে তাহলে আপনার একটা সিরিঞ্জের মধ্যে কালো কালার টুপি পরা যে জিনিসটা থাকবে ভিতরের দিকে, যেটা দিয়ে আমরা টানি বা বের করি,
ওই জিনিসটাকে প্লাঞ্জার বলা হয়। Other location. The piston or plunger reciprocates inside the cylinder, সিলিন্ডারের and this মধ্যে motion ইয়াটা accomplishes থাকবে। the suction and discharge of liquid. এখানে আমাদের The recip- সাকশন আর ডিসচার্জ দুইটা থাকবে, যেটা আমাদের সেন্ট্রিফিউগাল পাম্পেও ছিল। তো সেন্ট্রিফিউগাল পাম্পে নর্মালি ইম্পেলারটা রোটেশন ছিল, এই কারণে তার নাম ছিল রোটোডাইনামিক। আর এখানে হচ্ছে যে সামনে পেছনে যাওয়া আসা করে, এই মোশনটাকে আমরা মেকানিক্যালের ভাষায় বলি হচ্ছে রিসিপ্রোকেটিং মোশন। ঠিক আছে, সামনে পেছনে যে মোশনটা হয় তাকে আমরা রিসিপ্রোকেটিং মোশন বলি, এই কারণে এই পাম্পের নাম হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প। Reciprocating pump works on the principle of positive displacement. It consists of a piston that moves back and forth inside the cylinder. The piston is connected to a crankshaft with the help of connecting rod. আচ্ছা, When একটা the motor rotates, একটা এই যে আমাদের পুরো মেকানিজমটা এখানে চলে আসছে, পিস্টনটা বা প্লাঞ্জারটা কানেক্টিং রড দিয়ে ক্র্যাঙ্কের সাথে লাগানো থাকে। ক্র্যাঙ্ক জিনিসটা কিরকম যদি মাথায় না আসে, তাহলে সাইকেলের যেখানে প্যাডেল থাকে, প্যাডেলটা যে বড় একটা কাটার সাথে লাগানো থাকে সেটাকে আমরা ক্র্যাঙ্ক বলে থাকি। এই ক্র্যাঙ্কটাকে আবার হচ্ছে মোটর দিয়ে ঘোরানো হয়, তাহলে ক্র্যাঙ্ক ঘুরবে। এরপর আমরা এখন দেখবো যে মেকানিজমটা কিরকম করে। ক্র্যাঙ্ক ঘুরে সার্কুলার মোশন, বাট পিস্টনটা মুভ করবে হচ্ছে রিসিপ্রোকেটিং বা সামনে পিছনে মোশন। the crankshaft. The crankshaft converts the rotary motion into reciprocating motion, and this reciprocating motion is transferred to a piston using the connecting rod. Therefore, the piston starts reciprocating. During this motion, when the piston moves back in the cylinder, it creates a low pressure inside the cylinder. Due to this low pressure, the water from the tank is এই যে এইখানে একটা কথা বলছে, পিস্টনটা যখন হচ্ছে যে পেছনের দিকে যায় তখন সে লো প্রেসার ক্রিয়েট করে কোথায়? সিলিন্ডারের ভেতরে। আর সাকশন পাইপ থাকবে হচ্ছে মাটির নিচে। তো তখন যেহেতু সিলিন্ডারের ভেতরে লো প্রেসার তৈরি হয়েছে, 1 অ্যাটমসফিয়ার থেকে অবশ্যই কম, তখন বাহিরে পরিবেশে যে পানিটা থাকবে বা ফ্লুইডটা থাকবে সে তখন কি করবে? সাকশন পাইপের ভেতরে চলে আসবে। তো ওই যে সিরিজের কথা চিন্তা করেন, একদম সিরিজটা আমরা কি করি? পানির মধ্যে বা ওষুধের মধ্যে ডুবা প্লাঞ্জারটাকে পেছনের দিকে টান দেই, তখন কি হয়? ও সাকশন তৈরি করছে, ও অ্যাকচুয়ালি হচ্ছে ওর সিলিন্ডারের ভেতরে ও লো প্রেসার তৈরি করছে, তখন ফ্লুইডটা কি করবে? সিরিজের মধ্যে ঢুকে sucked into the cylinder. These are non-return valves. This valve is a suction valve, and this is a delivery valve. These valves play an important role during the working of this pump. At the time of suction, the suction valve allows the water to flow inside the cylinder. During this time, the delivery valve remains closed. সাকশন পাইপ চলতেছে বা সাকশন স্ট্রোকটা চলে, তখন সাকশন ভালভ বা নিচের দিকের ভালভটা খুলে যায়, তখন সাকশন পাইপ দিয়ে ফ্লুইডটা আমার সিলিন্ডারের ভেতরে আসবে। এরপরে যখন আবার কম্প্রেশন হবে বা পিস্টনটা সামনের দিকে আসবে, তখন দেখা যাবে সাকশন ভালভ বন্ধ হয়ে গেছে, ডিসচার্জ ভালভ খুলে গিয়ে ডেলিভারি পাইপ দিয়ে পানিটা চলে গেছে। As the piston starts moving towards the left, the suction valve closes and the delivery valve opens. Due to the pushing action of the piston, the water goes out from the discharge valve to the delivery side. This is how the single-acting reciprocating pump works. আচ্ছা, সবাই কি পর্যন্ত বুঝছেন রিসিপ্রোকেটিং পাম্পের? জি স্যার। জি স্যার। এখন আসেন হচ্ছে যে রিসিপ্রোকেটিং পাম্পের সমস্যাটা কি, এখানে কেউ বলতে পারবেন? স্যার এটাতে হচ্ছে একটা তো টাইমের একটা গ্যাপ হয়ে গেল। এক্স্যাক্টলি, মানে কাছাকাছি গেছে, মানে অ্যানসারটা আমি ধরে নিছি যে হইছে। জিনিসটা হইছে যে প্রথমে কি হয়েছে, সাকশন যখন হয়েছে তখন কি আপনি পানি পাইছেন? পান নাই। যখন কম্প্রেশন হয়েছেন তখন আপনি পানি পাইছেন। তাহলে যেটা হয়েছে যে একবার সাকশন হবে, একবার কম্প্রেশন হবে, বাট পানি পাবেন আপনি একবারই, কম্প্রেশনে পাবেন, সাকশনে কোনো পানি পাবেন না। তাহলে আমাদের এটা কি লেস এফিশিয়েন্ট? এটা তো ভালো মতো কাজ করতেছে না। একবার পানি পাবো, একবার পানি পাবো না, একবার পানি পাবো, একবার পানি পাবো না। এটাকে বলা হয় সিঙ্গেল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প, যেটাতে একটা স্ট্রোকে, দুইটা স্ট্রোকের মধ্যে একটা স্ট্রোক থেকে আমি পানি পাই। এ কারণে ইঞ্জিনিয়ারিং নলেজ খাটে এটাকে একটু ডেভেলপ করা ডাবল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প আনা হয়েছে। তা আপনাদের পরীক্ষাতে আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন সিঙ্গেল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প এন্ড ডাবল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প, বা এরকম আপনার কাছে ওপিনিয়ন চাওয়া হবে which one is better, single acting or double acting, give your opinion.
তাহলে অবশ্যই ডাবল অ্যাক্টিংটা ভালো হবে। একটু দেখি ডাবল অ্যাক্টিং। But with this type of pump, there is a drawback. That is, single-acting pumps discharge on either the forward or return stroke of the piston or plunger. Every cycle of the pump displaces only one volume of liquid. As you can see during the suction process, there is no delivery of liquid at the discharge side. To get discharged during both strokes, we use a double-acting reciprocating pump. This is the design of a double-acting reciprocating pump. The driving mechanism of this pump is also the same as a single-acting pump. The only difference is in the design of the cylinder. In this pump, the cylinder is divided into two chambers, and the piston moves back and forth inside the cylinder. As the piston moves forward, the discharge valve opens and the liquid is discharged from the forward chamber into the discharge line. But during this same stroke, the chamber behind the piston is being filled through the inlet valve present in it. And when the piston moves backward, the discharge valve present in this chamber opens and the liquid is discharged from the behind chamber into the discharge line. But during this same stroke, the inlet valve present in the left chamber opens, and the liquid gets filled in the left chamber. This is how a double-acting reciprocating pump gives discharge during both strokes. This is how the single and the double-acting reciprocating pump works. I hope you have understood how a single-acting আপনারা কি বুঝছেন সিঙ্গেল আর ডাবল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প কিভাবে কাজ করে? জি স্যার। হ্যাঁ, বল। তাহলে এই ক্ষেত্রে কি স্যার দুইটা সাকশন পাইপ লাগাতে হবে নাকি স্যার একটা পাইপকে দুই ভাবে ইয়ে করা যাবে? দুইটা সাকশন পাইপ লাগবে, দুইটা ডেলিভারি পাইপ লাগবে, এবং দুইটা ডেলিভারি পাইপে দুইটা ডেলিভারি ভালভ, দুইটা সাকশন পাইপে দুইটা সাকশন ভালভ, এবং উল্টা ভাবে থাকবে। যখন প্রথম সাকশন ভালভ খুলবে তখন দ্বিতীয় ডেলিভারি ভালভ খোলা থাকবে। যখন প্রথম ডেলিভারি ভালভ খোলা থাকবে তখন প্রথম ডেলিভারি ভালভ খোলা থাকবে, তখন দ্বিতীয় সাকশন ভালভ খোলা থাকবে। ভিডিওটা ভালো মতো খেয়াল করলে দেখবেন যে ক্রস ভাবে খুলে, ঠিক আছে? তাহলে আমরা রিসিপ্রোকেটিং পাম্প বুঝছি। এবার আমরা হচ্ছে যে স্লাইডে যাই, আমি শেষ করতেছি, ঠিক আছে? হতাশ হয়েন না। আপনারা দেখতে পাচ্ছেন স্লাইড? জি স্যার। আচ্ছা, আপনারা পরীক্ষাতে হচ্ছে যে যদি পরীক্ষাতে আসবে না, মানে অত বেশি ইম্পর্টেন্ট না, রিসিপ্রোকেটিং পাম্পের এই ছবিটা আঁকবেন, ঠিক আছে? যে রিসিপ্রোকেটিং পাম্প অ্যাকচুয়ালি কি, এভাবে আপনারা ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করতে পারেন। তারপরে আমরা আসি হচ্ছে যে ডিফারেন্সেস বিটুইন সেন্ট্রিফিউগাল পাম্প অ্যান্ড রিসিপ্রোকেটিং পাম্প। এটা হচ্ছে যে নিজেদের তাগিদে পড়ে নেবেন, কারণ আপনারা এখন দুইটা পাম্পই চিনেন বা জানেন, দুইটা পাম্পই আর কি দেখে নেবেন। আমাদের ইম্পালস টারবাইন মূলত হচ্ছে যে অনেক ধরনের হয়, আমরা আর কি দুই ধরনের শিখবো, একটা হচ্ছে ইম্পালস আর একটা হচ্ছে রিঅ্যাকশন। তো ইম্পালস জিনিসটা হচ্ছে যে খুবই কম সময়ে অতিরিক্ত পরিমাণে পানি বা ফোর্স কাজ করা, সেটাকে বলা হয় ইম্পালস। আপনারা ছোটবেলায় ইম্পালসিভ ফোর্স বলে কিছু পড়ছিলেন, ঘাত বল, ঠিক আছে? তো ওরকম আর কি। তো আপনারা দেখছেন যে পানি দিয়ে লোহা কাটে, এরকম কিছু? জি স্যার। জি স্যার। দেখছেন না? তো ওইটা কি হয়, অনেক বেশি ফোর্স খুবই কম সময়ে ক্ষুদ্র জায়গা দিয়ে যখন নিক্ষেপ করে তখন আর কি একদম লোহাকে কেটে পানি একদম কেটে ফেলে সাইজ মতো। আমরা অত বেশি দিব না, তাহলে তো আমাদের একদম ব্লেডই ফুটা হয়ে যাবে। আমাদের কাজ থাকবে হচ্ছে যে এই যেটা ছবি দেখতেছেন এটা হচ্ছে একটা ইম্পালস টারবাইনের ছবি, যেটা আসলে হচ্ছে যে কাপ্তাই বিদ্যুৎ প্রকল্পতে ইউজ করা হয় ইম্পালস টারবাইন। তো যেটা করা হবে যে উপরের ঝর্ণা থেকে, বা আপনারা এই জিনিসটা দেখবেন হচ্ছে চাইনিজ কিছু ভিডিওতে, ওরা ঝর্ণার সামনে বাঁশ দিয়া কিছু চোঙ্গা টাইপের, নাগরদোলা টাইপের বানায়, তো পানি এসে ঝর্ণা থেকে পরে বাঁশের চোঙ্গাগুলো আস্তে আস্তে ঘুরতে থাকে, দেখছেন না এরকম ভিডিও? জি স্যার। জি স্যার। এরকম ঘটনাটাই এখানে হবে, যে আমার একটা জেট থাকবে, এই জেটটা দিয়ে বেশ জোরে আমি কি করব, ফ্লুইড ফ্লো করাবো। তো ফ্লুইড ফ্লোটা কোনটায় করাবো, একটা টারবাইনের মধ্যে করাবো। তো ফ্লুইডটা এত জোরে আসবে যে টারবাইনকে ও কি করবে, যে ধাক্কা দিবে। তার মানে ফ্লুইডের যে এনার্জিটা আছে সেই এনার্জিটা সে কি করবে, টারবাইনের মধ্যে দিয়ে দিবে। তখন টারবাইনটা কি করবে, ঘোরা শুরু করবে। টারবাইনটার সাথে আমি কি করব, জেনারেটরকে লাগায় দিব, জেনারেটর তখন ইলেকট্রিসিটি বা এনার্জি জেনারেট করা শুরু করবে। তো এটাই হচ্ছে ইম্পালস টারবাইনের কাজ। তো ইম্পালস টারবাইন এভাবে কাজ করে থাকে। সবাই কি বুঝছেন?
জি স্যার আপনাদের ইম্পালস টারবাইন আসলে এই ছবিটা দিতে হবে যেটা আছে, আর আমি মুখে যেভাবে ব্যাখ্যা করছি সেটা একটু ব্যাখ্যা করে দিতে হবে। ইম্পালস টারবাইনের একটা ভালো ছবি হচ্ছে এই যে এইটা, এটাকে ইম্পালস টারবাইনের যে টারবাইন দিয়ে করা হয় তার নাম হচ্ছে পেল্টন হুইল টারবাইন। এই যে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা পেল্টন হুইল টারবাইনের ছবি, প্র্যাকটিক্যাল ছবি আর কি। তো এত বড় সাইজের হয় আর কি, কারণ এগুলো তো অনেক বড় বড় জায়গাতে রাখা হয় এবং অনেক বেশি পাওয়ার জেনারেট করা লাগে, এই কারণে এরকম হয়। আর পেল্টন হুইল বেশ আগের, কারণ আমাদের দেশে মানে বড় বড় ঝর্ণা খুব কমই আছে, ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ার বর্ডাররা ইন্ডিয়া ওরকম ভাবে নিয়ে নিছে আর কি। আমাদের আর যে ঝর্ণাগুলো আছে ওইগুলো থেকে এত বেশি পরিমাণেও আর কি আপনি এনার্জি পাবেন না, যেটা দিয়ে আর কি এত বিশাল বিশাল টারবাইন ঘুরাইতে পারবেন। আচ্ছা, আমরা যাই হচ্ছে যে ইম্পালস টারবাইনের পরে রিয়াকশন টারবাইন। রিয়াকশন টারবাইনটা একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্টটা কিরকম ভাবে, আপনারা কখনো এটা দেখছেন নাকি? এটা দেখে রাখবেন সবাই কম বেশি, যে মেলাতে গেলে এক ধরনের ইয়া পাওয়া যায়, মানে খেলনা পাওয়া যায় যেগুলোকে আপনি যদি হাত দিয়ে একটু জোরে মোশন দেন তাহলে পাখাটা ঘুরতে থাকে, মানে বা ফু দিলে পাখাটা ঘুরতে থাকে, রং রং বেরঙের সাদা কাগজ, লাল জি কাগজ, নীল স্যার, কাগজ জি স্যার, পালায়। স্যার। জি এগুলোর স্যার নাম, জি নামগুলো স্যার আমার নাম মনে নাই, কারো নাম মনে আছে? চরকি মেবি স্যার। তুর্কি বলতে আচ্ছা, চরকি এই চরকি। ঘূর্ণি। যেটাই হোক, ঘূর্ণি, ও সাইকেল রিক্সাতে লাগাই স্যার সামনে। হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝতে পারছি। বা ওইটাও যদি না বুঝেন, আরেকটা সবাই ফেনোমেনা ফলো করবেন, সেটা হচ্ছে যে অনেক সময় আপনার যে স্ট্যান্ড ফ্যানটা আছে, একটু বাতাস আসলে স্ট্যান্ড ফ্যানটা ঘোরা শুরু করে, এটা খেয়াল করবেন, করছেন নাকি কখনো? যে জি স্যার ওইটা ঘোরা শুরু করে, বা বাতাস নাই, ইলেকট্রিসিটিও লাগায় রাখি নাই, হালকা একটু বাতাস আসছে পাখাটা ঘোরা শুরু করছে। তো ও যেটা করছে, বাতাসটা যখন ফ্লো করছে তখন এই টারবাইনের মধ্যে কিছুটুকু শক্তি দেওয়ার কারণে টারবাইনটা ঘোরা শুরু করছে। এখন রিয়াকশন টারবাইন হচ্ছে এই টারবাইন, এয়ার যে ওর মাঝে দিয়ে ফ্লো করছে এটা রিয়াকশন হিসেবে ও কি করছে, ঘোরা শুরু করছে। ও তাহলে শক্তিটা পাইছে কই থেকে? বাতাস থেকে। এখন রিয়াকশন টারবাইনটা হচ্ছে যে এরকম, এখানে অনেক শক্তি নিয়ে আমি বাতাসটাকে দিব না, নর্মাল আমি ড্যাম্প দেখছি না আমরা, ড্যাম্প ড্যাম্প বিশাল বড় বড় ড্যাম, হ্যাঁ, জি স্যার। ড্যামের এক পাশে পানি জমাট বাঁধা রাখা হয়, স্যার, আরেক পাশে দিয়ে একদম পানি শূন্য করে ফেলা হয়। সেটাতে কি করা হয়, অনেক বেশি এনার্জিকে কনজিউম করে পানি। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার কারেন্ট চলে গেছে স্যার একটু। এখন হ্যাঁ নেট নাই স্যার প্রেজেন্ট। হ্যাঁ, আমি দিয়ে দিছি, প্রেজেন্ট দিয়ে দেওয়া হয়েছে। জি স্যার। আচ্ছা, আপনি যান। তাহলে যেটা হয়েছে যে হচ্ছে যে আমরা তখন কি করব, ড্যাম যখন খুলে দেয় এই ড্যামের মাঝখানে রিয়াকশন টারবাইন রাখা হয়। তো যেটা করবে যে ফ্লুইড যখন ফ্লো করবে, তো পানিটা যখন ফ্লো করবে ওই যে পাখাকে যেরকম ঘুরাইছিল এই রিয়াকশন টারবাইনকে ঘুরাবে। হাই স্পিডে যখন ফ্লুইড যাবে তখন টারবাইন হাই ফ্লো করবে, এরপর আস্তে আস্তে ফ্লোটা কমায় দিবে, তখন টারবাইন আস্তে আস্তে কম ঘুরবে, তখন পাওয়ার জেনারেশন কম হবে। এটা হচ্ছে রিয়াকশন টারবাইন। এটা পুরোটাই পানির মধ্যে নিম্নজ্জিত থাকে, একবারে চারপাশে তার পানি ধারা ভরা থাকে। বাট যে ইম্পালস টারবাইন বা পেল্টন হুইল যেটা দেখাইছি সেটা হচ্ছে যে নিম্নজ্জিত থাকবে না, যেই টারবাইন থাকবে ওই টারবাইনে হিট করতেছে, ওই টারবাইন মুভ করবে পরের টারবাইনে থাকবে, এটা পার্শিয়ালি ইমার্জ থাকে। আর রিয়াকশন টারবাইন ফুললি ইমার্জড থাকে, যে পুরোটা পানি দ্বারা বেষ্টিত থাকে। তো এখানে আমাদের তিন ধরনের টারবাইন আছে, দেখেন, কেপলান টারবাইন, ফ্রেন্সিস টারবাইন, পেল্টন হুইল টারবাইন। উপরের দুইটাই হচ্ছে রিয়াকশন টারবাইন। এবং বড় বড় ইন্ডাস্ট্রিতে গেলে বা আপনারা যখন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়বেন তখন দেখবেন যে কেপলান আর ফ্রেন্সিস, কেপলান ফ্রেন্সিস এগুলোর কথা বা এই টারবাইন গুলো দিয়ে আপনাদের অনেক অঙ্ক করাবে। তা আমার কাজ হচ্ছে জাস্ট প্রিন্সিপালটা ব্যাখ্যা করা, ভিজুয়ালাইজ করা, আর হচ্ছে যে একটু মানে বলে দেওয়া জিনিসটা সম্পর্কে। এদের ফ্লো ডিরেকশন কিরকম, কেপলাইনের হয় হচ্ছে এক্সিয়াল, এক্সিয়াল মানে স্পর্শ বরাবর যাবে। ফ্রেন্সিসের হচ্ছে রেডিয়াল, ওই যে একটু আগে সেন্ট্রিফিউগাল টার বা ইম্পেলারের মধ্যে যেটা দেখছিলাম ওইটা, বা মিক্সড ফ্লো হইতে পারে ফ্রেন্সিস। আর পেল্টন হুইল হচ্ছে ট্যানজেনশিয়াল, একদম স্পর্শক বরাবর মারতে থাকে আর কি ফ্লো ডিরেকশন এটা। এছাড়া আমাদের টারবাইন থেকে আর কিছু আসার মতো নাই। সবাই কি বুঝছেন? আচ্ছা, লাস্টের দিকে একটু পাম্প, কম্প্রেসর, ব্লোয়ার, ফ্যান,
এগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা করা হয়েছে। এগুলো বেসিক্যালি সেম, একটার হয়তো বা প্রেসার বেশি, একটার একটু প্রেসার কম। আমি কি বুঝিতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনাদের রিঅ্যাকশন টারবাইন শেষ। টারবাইনে কি প্রশ্ন হয় বলে দিছি, আমার সেন্ট্রিফিউগাল পাম্পও বলে দিছি, আমার হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্পও বলে দিছি। আপনাদের এখন একটা বিরতি, আমি 5:30 থেকে আপনাদের ওই পাম্পের থিওরি শুরু করব আর কি, ম্যাথমেটিক জিনিসটা শুরু করব, কিছু ফর্মুলা দেখাবো, তারপরে হচ্ছে যে স্যার তাহলে টারবাইন কি দুইটা শুধু? আবার নতুন টারবাইন link দিবেন? দুইটা, তাইলে ইম্পালস আর রিঅ্যাকশন। ইম্পালসে একটা, রিঅ্যাকশন আবার দুইটা, ফ্রান্সিস আর কেপলান। আপনি গুগল করে দেখে নিতে পারেন, এখানে ছবি দেওয়া আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল বা কোথায় কোথায় ব্যবহার করে একটু একটু গুগল করে দেখে একটা শর্ট নোট লিখে রাখেন, পরীক্ষার আগে পড়তে ইজি হবে। স্যার মানে সবগুলা টারবাইন কি এই দুইটা টারবাইনে কারেন্ট থাকবেন স্যার, রোল কল দিতেন স্যার। আচ্ছা, কেউ কথা একজন বলতেছে, তার কথা ক্লিয়ার না। স্যার? আচ্ছা, যে একজন বলছে যে টারবাইন কি সবগুলো, দেখেন টারবাইনের অনেক ক্লাসিফিকেশন আছে, মানে ম্যাক্সিমাম টাইমে আমরা এই 3টা টারবাইন বেশি পাই। আপনারা সবচেয়ে বেশি কেপলান টারবাইনটা বেশি পাবেন, এরপরে ফ্রান্সিস টারবাইন পাবেন, পেল্টন হুইল খুব কম দেখবেন। এছাড়াও আরো বহু টারবাইন আছে, ওইগুলো আর কি আপনাদের সিলেবাসের মধ্যে নেই, আর শিখাইতেও চাচ্ছি না। নর্মালি টারবাইনের অত কিছু নাই, তাও আমি কিছুটা আর কি আপনাদেরকে বোঝানোর জন্য রাখছি। তাহলে কি স্যার যে কয়টা টারবাইন আছে সবগুলোর ওয়ার্ক প্রিন্সিপাল পড়বো? হ্যাঁ, সবগুলা ওয়ার্কিং প্রিন্সিপাল মানে কিভাবে কাজ করে, আর হচ্ছে যে ছবিগুলা এখান থেকে একটু দেখে নেবেন, বা এগুলা যদি স্পষ্ট না হয় গুগল থেকে সহজ একটা ছবি দেখে নেবেন আর কি। স্যার এরকম কোশ্চেন আসতে পারে কি, মানে দুইটা টারবাইনের ডিফারেন্স জিজ্ঞাসা করলো? না, এরকম আসবে না, যে কোনো একটা টারবাইন তুলে দিয়ে বলা হবে তার ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কনস্ট্রাকশন আপনাকে এক্সপ্লেন করতে বলবে। ঠিক আছে এটাতে 3 মার্কের মতো থাকে, 3 বা 4 এরকম কিছু একটা থাকবে। আর এটা ফিগার রাখতে হবে? হ্যাঁ, ফিগার রাখতে হবে। পেল্টন হুইলেরটা আছে, রিঅ্যাকশন টারবাইন, আর হচ্ছে যে কেপলান আর ফ্রান্সিসের অত ভালো নাই, তো এখানে থাকতে পারে। তো এই যে এইটা রিঅ্যাকশন টারবাইনে, তো এটাও আঁকতে পারেন, বা গুগলে যদি আরো কোনো সুন্দর ছবি থাকে সেটা আঁকতে পারেন। আমার জন্য বোথ আর ওকে, বুঝাইতে পারছি? জি স্যার। স্যার এখানে তো স্যার ওয়ার্কিং প্রিন্সিপাল ছাড়া আর তো কিছু নাই। না, আর কিচ্ছু নাই। তো আপনারা যেটা করবেন যে হচ্ছে যে আমি এখন মিটিংটা কেটে দিচ্ছি, 5:30 আবার আসবো, যারা আসতে চান আসবেন, যারা না আসতে চান সমস্যা নাই। আমি ম্যাথ করাবো, এরপরে কিছু থিওরি বুঝাই, তারপরে ম্যাথে যাব। ম্যাথ করে আমি পাম্প আজকে শেষ দিব, রেকর্ডিং অন্যান্য ক্লাসে সবাই দিয়ে দিব। এখন কেউ করুক বা না করুক আমি দেখতেছি না সেগুলোর কারণ